দেশের গর্ব, টাকার অঙ্কে বিচার করা যাবে না। মাওয়ার সমাবেশে প্রধানমন্ত্রী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধাহারে দিন কাটছে অনেকের। বাজারে শাক সবজির দাম চড়া, ৩০০ ছুঁই করছে কাঁচা মরিচ, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। গাজীপুরে মতিউরের শত কোটি টাকার সম্পদ, স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি, গড়েছেন বিলাসবহুল রিসোর্ট। ব্রিটেনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়, পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বামপন্থী স্টারমার। রুশনারা, টিউলিপ, আফসানা ও রূপার জয়। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTN টিভির সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। পদ্মা সেতু দেশের গর্ব, এই সেতুকে টাকা দিয়ে বিচার করলে হবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্মাণ হয়েছে এ সেতু। জানান, ডক্টর ইউনূসের জন্যই পদ্মা সেতু প্রকল্পে আটকে যায় বিশ্বব্যাংকের অর্থায়ন। দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ। মাওয়া থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। প্রায় ৮ বছরের বিশাল কর্মযজ্ঞ শেষ হলো, সমাপ্ত হলো পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ। এই প্রকল্পে বরাদ্দের ৩২,৬০৭ কোটি টাকা থেকে বেঁচে যাওয়া ১,৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। ২ বছর আগে যেখানে উদ্বোধন হয়েছিল সেতুটির, শুক্রবার বিকালে সেখানেই হলো সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের টাকায় নির্মাণ হয়েছে পদ্মা সেতু, যা বিশ্বে মর্যাদা বাড়িয়েছে বাংলাদেশের। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে রাখতে বড় বড় জায়গা থেকে তদবির করা হয়। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, ২০ মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়, তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। আইন, যে আইন দিয়ে করা হয়েছে সেই আইন ছিল মাত্র যে ৬০ বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন ৭০ পার হয়ে গেছে। সরকার প্রধান বলেন, দুর্নীতির যে অভিযোগ দিয়ে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক, তা আজ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রথমবার শুরু করলাম, ২০০১-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় ১ পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এটা ফেডারেল কোর্টের রায়। বঙ্গবন্ধু কন্যার দৃপ্ত উচ্চারণ, যত বাধাই আসুক জাতির পিতার আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। জয় যাদব, দেশ টিভি, মাওয়া, মুন্সিগঞ্জ। ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন।
এটা লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক সুমন মিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি। বলেন, ঋণ নিতেই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা দিয়ে চীন থেকেই পণ্য কিনতে হবে। এতে পরবর্তী প্রজন্ম ঋণের বোঝায় পড়বে। ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়, এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছেন। চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করব। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে, ইউয়ান দিয়ে, কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে। ক্ষমতায় টিকে থাকতে মরণ খেলায় মেতেছে আওয়ামী লীগ সরকার, যার বলি হবে দেশের মানুষ। এমন মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে তারা বলছেন, বিরোধী দল কোটা বিরোধী আন্দোলন নিয়ে কোনো ষড়যন্ত্র করেনি। ভারতের সঙ্গে করা চুক্তি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন নেতারা। বিস্তারিত নেয়াজ মোর্শেদের প্রতিবেদনে। ভারতের সঙ্গে সরকার যেসব চুক্তি করেছে তাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশ স্বার্থবিরোধী ও নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারক সইয়ের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। প্রশিক্ষণ, আধুনিকায়ন, সমরাস্ত্র কেনার সাথে নাকি ভারত এখন যুক্ত হবে। আমার জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সামরিক বাহিনীর জাতীয় নিরাপত্তার ইস্যুতে পর্যন্ত ভারত এখন ঢুকে পড়ছে। আমার এখানে আপনি যৌথ স্যাটেলাইট তৈরি করছেন, বাংলাদেশের নিরাপত্তার এমন কোনো বিষয় নাই। যৌথ স্যাটেলাইটের মধ্য দিয়ে সবকিছু বাস্তবে এখন ভারতের নজরদারির মধ্যে থাকবে। কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানান গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। বলেন, এই আন্দোলনে বিরোধী দলের কোনো ষড়যন্ত্র নেই। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য, আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার নয়, বরং তাদের লালন পালন করছে। সংসদের মধ্যে বক্তৃতা করে আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করব না। এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিররা এতদূর পর্যন্ত আসতে পারতো। সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে সরকার পতন আন্দোলন চালিয়ে দেওয়ার কথাও বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরের বন্যা পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের। 5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নির্মাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যেতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না। পোশাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা, আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়।
একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার উড়ি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতে বারাবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা মনে করেন বাড়িঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়িঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে। তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় নতুন মাত্রা পেয়েছে এই আন্দোলন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে মানসিক চাপে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। আর কোটার পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন সংগঠন। বিশেষজ্ঞরা বলছেন যে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে, তবে কোটার কারণে বৈষম্য সৃষ্টি সংবিধান পরিপন্থী। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন ক্যাম্পাস। অন্যদিকে কোটা বহালের পক্ষে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যমূলক কোটা প্রথার কারণে চাকরির বাজারে বাড়তি চ্যালেঞ্জের মুখে তারা। 56% যে কোটা দিয়ে আমাদের একটা চাকরির বাজারে পুরো একটা বৈষম্যের মতো তৈরি করা হয়েছে ছাত্র সমাজের মাঝে, সেটা ছাত্রদের মধ্যে খুবই হতাশার জন্ম দিয়েছে। এটা একটা মেন্টাল প্রেশার, যে আসলে মেধার ভিত্তিতে আমার জন্য মাত্র 44% কোটা বরাদ্দ থাকছে। সরকারি চাকরির মতো জায়গায় আসলে যখন এই যে কোটা বহাল রাখবেন 30%, তো সেখানে হচ্ছে কোটার মাধ্যমে হয়তো অনেকেই উঠে আসবে যারা অযোগ্য। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এবং এটা বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি এক ধরনের জুলুম, বৈষম্য। ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এই বিদ্যমান কোটা ব্যবস্থা ফিরে আসার কথা না। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কোটা দিতে হবে, তবে সেটাও হওয়া উচিত মেধার ভিত্তিতে। নারী বা যেসব সংখ্যালঘিষ্ঠ আদিবাসী যারা আছেন তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে, যাতে তারা বৃহৎ জনগণের সাথে অংশগ্রহণ করতে পারে। কোটাটা কি যে 200 পাস করলো 100 নেওয়া হবে, সেইখানে একটাই হইতে পারে, কিন্তু ফেল করার ভেতর থেকে নিবে, এটা কোটা না। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2 লক্ষ নাকি মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মুক্তিযুদ্ধের তালিকা সঠিক? এটা বেঠিক নাই, অসংখ্য বেঠিক আছে। এর মধ্যে পত্রিকায় দেখলাম যে 50 বছরের নিচে বয়স আছে অসংখ্য মুক্তিযোদ্ধা। সড়ক ও রেলপথ অবরোধ, অবস্থান কর্মসূচির পর শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কোটা বিরোধীরা। আর রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এক ছাগলেই বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য। রাজস্ব কর্মকর্তার পরিচয়ে স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য। গাজীপুরে এই মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য। একসাথে গড়ে তুলেছেন বিলাসবহুল রিসোর্টও। অভিযোগ আছে রিসোর্টের ছোট ছোট কটেজ চলে অনৈতিক কাজ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত।
ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের। বেরিয়ে আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য। তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য। এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মৌজায়। এই মৌজায় মতিউরের নামে 41.4% জমির নামজারি করা হয়েছে, আর লাইলা কানিজ লাকির নামে 14.5% জমি খারিজ করা হয়। খিলগাঁও মৌজাতে মতিউর লাকি দম্পতির ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে প্রায় 104% জমির নামজারি ও জমাভাগ করা হয়েছে, আর মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে রয়েছে 30% জমি। এই চারজনের যৌথ নামে 48.77% এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও 45% জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে। এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে 5 কাঠা, বাহাদুরপুরে 27%, মেঘদুবিতে 6.60% এবং ধোপাপাড়ায় 17% জমির তথ্য পাওয়া গেছে। তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন, পিকনিক অ্যান্ড শুটিং স্পট। 100 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে। ভেতরে রয়েছে বিভিন্ন রাইড সহ অসংখ্য স্থাপনা, রয়েছে 28টি কটেজ। এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া 7,000 টাকা। একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি। 60 বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটিতে 35 বিঘার মালিক মতিউর ও লাইলা কানিজ লাকির। যদিও দায়িত্বরত কেউই এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়রা জানান রিসোর্টটি পরিচালনা করেন লাইলা কানিজ লাকি। 35 বিঘার সাথে স্থানীয়দের কাছ থেকে আরও জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন। মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি। এমনি মোটামুটি সময় তো তারা আসে, আইসা তার একটা প্রজেক্ট করছে, তার একটা এত লোক খাটায়, দেখবে না তার প্রজেক্টটা ঘুরে একটু দেখবে তো অবশ্যই। আমরা ভাড়া নিই আবার কাছ থেকে, হ্যাঁ রাগেপা থেকে। এটা চালায় লাইলা কানিজ আর একটা ওদের মনে হয় কোম্পানি আছে ওরা। অভিযোগ ওঠে রিসোর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি। একটি ছাগলকাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরের মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র। তেমনভাবে যুক্ত হলো আপন ভুবন নামে এই রিসোর্টটিও। অথচ আইনের ফাঁকফোকরে এখনও অধরায় রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলা কানিজ লাকি। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। সংবাদ সন্ধ্যায় আরও থাকছে। ফের সড়কে মৃত্যুর মিছিল। দিনাজপুর ও পাবনায় দুর্ঘটনায় নিহত অন্তত 10, আহত 30, প্রাণহানি বাড়ার শঙ্কা। যুক্তরাজ্যের নির্বাচনের খবর জানাবো। সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সের 650 আসনের মধ্যে 410 আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এর মধ্য দিয়ে 14 বছর পর কনজারভেটিভ পার্টিকে হটিয়ে ক্ষমতায় ফেরে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি। এ জয় যুক্তরাজ্যে পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেন স্টারমার। এদিকে পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লুৎফর কবিরের রিপোর্টে আমরা বিস্তারিত দেখব। জয়টা ছিল প্রত্যাশিত। বুথ ফেরতের জরিপের সঙ্গেও মিলে গেল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল। কনজারভেটিভ পার্টিকে ভোটের মধ্য দিয়ে হারানোর পর সমর্থকদের সামনে আসেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান সমর্থকরা। ভোটের লড়াইয়ে পাশে থাকার জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি। এই জয় আমার একার নয়, এই জয় আপনাদের। আজকের বিজয়ের জন্য আপনারা লড়াই করেছেন এবং সেই প্রত্যাশিত ফল আমাদের কাছে এসেছে। এখান থেকেই পরিবর্তনের শুরু হলো। দেশের সেবায় আমরা প্রস্তুত। যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতায় থেকে ছিটকে গেল কনজারভেটিভ পার্টি। এই পরাজয়ে বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির নেতা স্টারমারকে ধন্যবাদ জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা সহ যারা ভোটের সঙ্গে ছিলেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই। দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে। লেবার পার্টির নেতা স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি। এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হাতবদল হচ্ছে শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে। ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে। 650টির মধ্যে 4 শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 98টি রাজনৈতিক দল, যেখানে 30 জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন। রেকর্ড ভেঙে এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী 459 জন।
লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস। শুক্রবার বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয়। গণমাধ্যম জুড়ে এখন বেশ আলোচনায় স্টারমার। বলা হচ্ছে একজন দক্ষ ফুটবলার ঘুরিয়ে দিয়েছেন লেবারদের রাজনীতির গতিপথ। বিস্তারিত রজনী রহমানের ডেস্ক রিপোর্টে। ভোটের মাঠে সারা জাগানো সাফল্যের নায়ক লেবার নেতা কিয়ার স্টারমার, যার কাঁধে এখন যুক্তরাজ্যের শাসনভার। স্টারমারের জন্ম 1962 সালের 2 সেপ্টেম্বর লন্ডনে এক বামপন্থী শ্রমিক পরিবারে। বাবা ছিলেন কারখানার শ্রমিক এবং মা নার্স। ছিলেন যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক। রাজনীতির মাঠে সারা ফেলায় স্টারমার একজন দক্ষ ফুটবলারও। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত। লেখাপড়া লিডস ইউনিভার্সিটিতে, পরে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেন আইন বিষয়ে। 61 বছর বয়সী এই নেতা পেশায় ছিলেন মানবাধিকার আইনজীবী। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পান স্টারমার। খুব অল্প বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিয়ার স্টারমার। মাত্র 16 বছর বয়সে তিনি যোগ দেন লেবার পার্টি ইয়াং সোশ্যালিস্ট দলে। কিছু সময়ের জন্য তিনি উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনাও করেছিলেন। 2020 সালের এপ্রিলে দায়িত্ব নেন লেবার নেতা হিসেবে। মাত্র 4 বছরের মাথায় লেবারদের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। অবশ্য বিশ্লেষকরা বলছেন অভিবাসন ইস্যুতে তার মনোভাবের কারণে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এখন স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতো রাজনীতিবিদ। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটির হয়ে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী। তারা হলেন টিউলিপ সিদ্দিক, রূপা আশা হক, আফসানা বেগম এবং রুশনারা আলী। স্থানীয় সময় শুক্রবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এই 4 নারীকে বিজয়ী ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন রজনী রহমান। যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা 4র্থবার বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মোট 23,432টি ভোট পেয়েছেন তিনি। লেবার পার্টি ক্ষমতায় আসায় মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন টিউলিপ। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে আবারও নির্বাচিত হয়েছেন রোশনারা আলী। 15,896টি ভোট পেয়ে টানা 5মবার জয়ী হন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারার জন্ম সিলেটের বিশ্বনাথে। আফসানা বেগম পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বার বাজিমাত করেছেন। মোট 18,535 ভোট পেয়ে প্রতিপক্ষকে 12,000 ভোটে হারিয়েছেন তিনি। আফসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আর লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে টানা 4র্থবার জয়ী হয়েছেন ডক্টর রূপা হক। লেবার পার্টির মনোনয়নে 22,340 ভোট পেয়েছেন তিনি। কিংস্টন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন তিনি। রূপার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। লেবার পার্টি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। টুরি দলের দুর্গখ্যাত সাউথ নর্থাম্পটনশায়ার আসনে 15,504টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুফিয়া। এই আসনে 19,191টি ভোট পেয়ে জয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির সারা বুল। উইথাম আসনে কনজারভেটিভের তারকা প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল 18,827টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর 13,682টি ভোট পেয়েছেন রুমি চৌধুরী। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। শাকসবজির উচ্চ মূল্যে নাজেহাল সাধারণ মানুষ। পটল, ঢেঁড়স সহ সব ধরনের সবজির দাম চড়া।
কাঁচা মরিচের দাম বেড়ে ছুঁই ছুঁই করছে ৩০০ টাকা। সাপ্তাহিক ছুটির দিনে পণ্যের দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা। তবে কিছুটা কমেছে মুরগির দাম। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। দীর্ঘদিন ধরে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উচ্চ মূল্যে দিশেহারা সীমিত আয়ের মানুষ। এতে নতুন করে যোগ হয়েছে শাকসবজি। বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়ছে দাম। রাজধানীর কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। তবে দাম শুনে ভিমড়ি খাওয়ার জোগাড় সবার। রাতারাতি কয়েক গুণ বেড়েছে সবজির দাম। পটল, ঢেঁড়স 50 থেকে 80, বেগুন, করলা 120, টমেটো 200 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম বেড়ে আবারও ছুঁই ছুঁই করছে 300। আয় কইরা ব্যয় আয় থাকে না, আর কিছু থাকবে মানুষ খাওয়ার টাকাই তো হয় না, আয় থাকবে কোথা থেকে? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের সবজির দাম একটু বেশি। গত 2-3 দিন বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো সবজি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে দামটা একটু বেশি। প্রত্যেকটা মার্কেটে কারওয়ান বাজার থেকে 20 টাকা 30 টাকা করে বেড়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় এখানে সিন্ডিকেট কাজ করতেছে এবং আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য এটা আসলে খুবই টাফ। হয়তো কেউ ম্যানেজ করতে পারছে, হয়তো কেউ ম্যানেজ করতে পারতেছে না। কিছুটা স্বস্তি ফিরেছে আমিষের বাজারে। ব্রয়লার মুরগি 170, সোনালিকা 320 এবং দেশি মুরগি 620 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন পোল্ট্রি খাদ্যের দাম কমায় নিম্নমুখী মুরগির বাজার। ব্রয়লার আগে ছিল 200-220, এখন চলে 170। আর দেশিটা আগে ছিল 700 টাকা, এখন চলে 620 টাকা। বাজার নিয়ে আসছি যে হিসাব করে তাতে ডবল টাকা দিয়ে বাজার কিনলাম আজকে, সেটাই আমি বলছি। প্রতিটা জিনিসের দাম বেশি। বর্তমানে মুরগির দামটা অনেক কম আছে। এবং পাকিস্তানি মুরগি বিক্রি করতেছি 300 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 থেকে 170 টাকা, দেশি মুরগি 650 টাকা। সব মুরগির দাম কম। সচেতনতামূলক পোস্টে অনেক কথা বলে থাকি, কিন্তু আসলে সেটার কোনো সুরাহা হয় না। মাঝে মাঝে মনে হয় যে একটা অভিভাবকহীন রাষ্ট্রে আছি আসলে। নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ক্রেতারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ 8-এর লড়াই। রাত 10টায় মুখোমুখি হবে জার্মান স্পেন, রাত 1টায় ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। দিনাজপুরে বাস ও 2টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেছে অন্তত 5 জনের। এতে আহত হয়েছে আরও 28 জন। ভোর 5:30টার দিকে দিনাজপুরের 5 বাড়ি এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 2টি ট্রাকের সংঘর্ষে হতাহত হয় তারা। এদিকে পাবনা ঈশ্বরদীর দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। সহকর্মীদের তথ্য ও চিত্রে সালমা জাহানের রিপোর্ট। দুমড়ে মুচড়ে যাওয়া বাস ট্রাকের এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই দুর্ঘটনা। মুহূর্তেই সড়কে ঝরে গেল তাজা 5টি প্রাণ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ির দিকে যাওয়া আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার ভোর 6টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের 5 বাড়ি বাজার সসরা চক্রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন, আহত হন অন্তত 28 জন। নাবিল গাড়ি আর একটা সামনে আমের গাড়ি, দুজনে কোচিং করার সঙ্গে পিছনে একটা 10 চাকার গাড়ি ছিল। ওই 10 চাকার কারণেই দুজনের দুর্ঘটনা হয়েছে। নাবিল গাড়ি 5 জন মারা গেছে, উদ্ধার করে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছে। কারো ব্যান্ডেজ সমস্যা পানি দিবে এলো, কাপড় চোপড় আমি রক্ত বাইরে হচ্ছে, এখানে বাঁধি দিলাম। বাঁধি দেওয়ার পর পানি টানি মুখ ধুয়ে দিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 3 জনের। আহত 28 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর থেকে আমবোঝাই ট্রাক আর হচ্ছে ঢাকা থেকে নাবিল বাস মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলে 2 জন মারা যায় আর চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে 3 জন মারা যায় এবং আরও যারা যাত্রী অসুস্থ আছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন অবস্থা আছে। এদিকে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে 5 জন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কে দাসুরিয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, ঈশ্বরদী থেকে প্রাইভেট কারটি পাবনা শহরে আসার পথে দাসুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে
3 জনের মৃত্যু হয়। জরুরি পার্টিকে এখানে ঘটনাস্থলে তাড়াতাড়ি পাঠাই। আমার জরুরি পার্টি এখানে আসে, আসার পরে আমাদের এখানকার স্থানীয় জনগণের সহায়তায় আমরা এখানে একটা প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে, ওখান থেকে প্রায় আমরা 7 জনকে উদ্ধার করি। 7 জনকে উদ্ধার করা অবস্থায় 3 জন এখানে এর মধ্যেই ঘটনাস্থলে মারা যায়, আর 4 জনকে আমরা হাসপাতালে প্রেরণ করি। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও 2 জন মারা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাকা ফেরতের আশা দেখে কৌশলে ব্যবসা করছে ইভ্যালি। টাকা ফেরত দেওয়ার পথ থেকে সরে গেছেন রাসেল। বন্ধ ভোক্তা অধিকারে দায়ের করা অভিযোগের দেনা শোধ কার্যক্রম, এতে হতাশায় ভুগছেন গ্রাহকরা। কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। শাহাদাত নিশাদের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। সম্ভাবনাময় সন্তানকে হারানোর আর্তনাদ। মাত্র 2 বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন ইরফান আহমেদ সামি। মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহুতির পথ বেছে নেন ওই শিক্ষার্থী। তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন সামির বাবা শফি আহমেদ। বন্ধুদের থেকে ঋণ করে 12 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে। লাভের লাভ তো কিছুই হয়নি, বরং ইভ্যালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন সামি। এমন অভিযোগ ছেলেহারা এই বাবার। ইভ্যালি রাসেল ভাই তাকে 2টা চেক দেয়। একটা চেক হলো 3,50,000, আরেকটা চেক 8,50,000। তার 2 দিন পরে ইভ্যালি রাসেল ভাই যখন অ্যারেস্ট হয়, তখন আমার ছেলে বলে, আব্বু আমি তো শেষ। আমি বললাম, আব্বু কী হয়েছে? আব্বু আমার 12 লাখ টাকা চেক, আমি তো এই টাকা পাবো না। তা আমি বলছি, আব্বু দেখো কি হয়। তখন ছেলে বলে যে, আব্বু আমি সুদের উপরে এই টাকাগুলো নিছি, তোমাদেরকে বলি নাই। বছরের পর বছর ইভ্যালির কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ। পাওনাদারদের থেকে বাঁচতে অনেকে আবার পাড়ি জমিয়েছেন বিদেশে। নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করিনি। আজকে আমি প্রবাসী, তার প্রধান কারণ হচ্ছে আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনাগুলা আছে সেগুলা শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না। সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তোবা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশ্যে। এদিকে ভুক্ত অধিকারের ইভ্যালির বিরুদ্ধে 6,500 অভিযোগ জমা পড়লেও মাত্র 250 জনের টাকা ফেরত দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিশোধের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা। টিআইবি বলছে গ্রাহকদের সর্বশান্ত করা ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো, সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যার ফলে গত বেশ কয়েক বছর যাবৎ এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উত্থাপিত হয়েছে, সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন। তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি, অন্যদিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন, প্রতারণাগুলোর সাথে যারা জড়িত ছিল, বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা একই রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে, যার কারণটাই হচ্ছে যে এটাকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গৃহীত হয়। কাজে দায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো অবশ্যই নিতে হবে। নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ইভ্যালির প্রতারণা। পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পান না গ্রাহক। আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অগাস্টে ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। 21 অগস্ট রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে 30 অগস্ট। সবশেষ 2020 সালে টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ দল। অবশ্য করোনা মহামারী শুরু হওয়ায় সেবার হয়েছিল 1টি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত 13টি টেস্ট খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। একটি টেস্ট ড্র করতে পারে 2015 সালের খুলনায়। জাতীয় দাবা টুর্নামেন্টের খেলা চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলা চলাকালে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জিয়া। দ্রুত তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর খবর নিশ্চিত করেন।